বন্ধুগণ, শীতাংশু বলছি। এই চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাদেরকে অনুরোধ করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটি লাইক শেয়ার করার জন্য এবং বেল আইকন ক্লিক করার জন্য, যাতে করে আপনারা আমার ভিডিও নিয়মিত পেতে পারেন। আজকে মূলত একটা আমেরিকার খবর নিয়ে আলোচনা করব। সেই খবরটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজ বৃহস্পতিবার তার যে নিজস্ব সোশ্যাল মিডিয়া একটা চ্যানেল আছে ট্রুথ বলে, আপনারা এটা অনেকেই জানেন হয়তো। সেই ট্রুথ চ্যানেল যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আছে, সেই প্ল্যাটফর্মে তিনি একটা ঘোষণা করেছেন। সেই ঘোষণাটা হচ্ছে একটা লেখা দিয়েছেন আর কি, ছোট্ট করে। সেই লেখাটা দিয়েছেন যে যদি কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুজনে যুক্তি করে আমেরিকার ক্ষতি করার চেষ্টা করে, তবে আমি তাদের উপর আরও অতিরিক্ত ট্যাক্স চাপাবো। এবং এই দুই ট্যাক্স যে বসবে সেটা মূলত দুটো যে দেশের উপর ট্যাক্স বসবে। দুটো দেশ মানে তো কানাডা একটা দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন প্রায় 30-32টা দেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের উপরে ট্যাক্স বসাবো। এবং সেটা মূলত অটো ইম্পোর্টের উপরে, যে গাড়ি যেগুলো ইম্পোর্টগুলো হয়, ধরুন ছোটো ট্রাক বা 4 চাকার যে প্রাইভেট ভেহিকেলস বা অন্যান্য যে গাড়ি আছে, অটো যে ইম্পোর্টগুলো হয়, গাড়িটার ইম্পোর্ট হয়, তার উপরে সে এক্সট্রা ট্যাক্স বসাবে। তিনি বলেছেন, তার মূল বক্তব্য হচ্ছে যে যদি ইউরোপিয়ান ইউনিয়ন মনে করে যে কানাডার সঙ্গে যুক্তি করে তারা আমেরিকার ক্ষতি করবে, তাহলে তিনিও ছেড়ে কথা বলবেন না। তিনিও অতিরিক্ত ট্যারিফ এই দুটো দেশের যে ইম্পোর্ট আমেরিকাতে হয় তার উপর তিনি চাপিয়ে দেবেন। তো এইটা তিনি আজকে বলেছেন। এবং গতকাল তিনি যেটা করেছেন, তিনি একটা সইতে অর্ডার করেছেন, এক্সিকিউটিভ অর্ডারে একটা সই করেছেন। সেখানে ফরেন কার্স এবং লাইট ট্রাকস, যে বিদেশি যে গাড়ি আসবে এবং ছোটো ছোটো যে ট্রাক আসবে, সেই ট্রাকের উপর 25% অলরেডি ট্যারিফ তিনি চালু করে দিয়েছেন। এবং এইগুলো আগামী 2 এপ্রিল থেকে লাগু হবে। এই যে আর 2 এপ্রিল মানে আর কদিন বাকি, আর 5-7 দিন বাকি আছে, সেদিন থেকে চালু হবে। এবং এর ফলে কী হবে, ওই বিদেশি গাড়ির দাম আমেরিকার বাজারে বাড়বে। তাহলে আমেরিকার লোকজন গাড়ি কিনবে না, অথবা যদি কিনে তাহলে আমেরিকার অতিরিক্ত রোজগার হবে। এবং এইটা তিনি চাপিয়ে দিতে আরও চাইছেন। এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমার ক্ষতি করার চেষ্টা করলে আমি কোনো দেশকে কিন্তু ছাড়ব না। ফলে ইউরোপীয় ইউনিয়নের সব দেশই এখন সতর্ক উঠেছে। এবং এর মধ্যেই তিনি কানাডার বিভিন্ন যে জিনিসপত্র আমদানি হয় আমেরিকাতে, সেই একটার উপরে 25% ট্যাক্স তিনি চাপিয়ে দিয়েছেন। তার সঙ্গে অ্যাডিশনাল 25% চাপিয়েছেন স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপরে, বুঝতে পেরেছেন? অর্থাৎ সব মিলে 50% চাপিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, 10% লেভি চাপিয়ে দিয়েছেন যে এনার্জি, কানাডা থেকে যে এনার্জি ইম্পোর্ট হয় তার উপরে, মানে বিদ্যুৎ বলুন, তেল বলুন, মানে পেট্রোল বলুন, ডিজেল বলুন, এই জাতীয় যে এনার্জি এগুলো ইম্পোর্ট হয় তার উপরে 10% লেভি চাপিয়ে দিয়েছেন। তো এইটা কানাডার কাছে একটা ব্লো বলা যায়। অর্থাৎ কানাডার যে ইনকাম অর্থাৎ কমে যাবে, কারণ কানাডায় উৎপাদিত সামগ্রী আমেরিকাতে বিক্রিটা কমে যাবে এবং জিনিসপত্রের দামটা আমেরিকাতে বেড়ে যাবে। তো এরকম একটা অবস্থার মধ্যে কী হবে, এরকম একটা অবস্থার মধ্যে কানাডাও একটা কাউন্টার ট্যারিফ চাপানোর শুরু করেছে। কাউন্টার ট্যারিফ অর্থাৎ তুমিও ট্যাক্স বাড়াচ্ছ, আমরাও ট্যাক্স বাড়াবো, এইরকম একটা ব্যাপার। এবং একটা খবর দেখলাম গ্লোবাল নিউজে, যে সেখানে কানাডা $60 বিলিয়ন কাউন্টার ট্যারিফ বসিয়েছে। $60 বিলিয়ন US ডলারের কাউন্টার ট্যারিফ। অর্থাৎ তুমি যেমন বাড়িয়ে দিয়েছো, আমরাও তোমার ওখান থেকে যে মালপত্র আসবে, অর্থাৎ আমেরিকার থেকে যে মালপত্র কানাডায় যাবে, সেই মালপত্রের উপরে আমরা ওই ট্যাক্সটা বসালাম, এবং যার থেকে তার $60 বিলিয়ন কানাডার এক্সট্রা ইনকাম হবে। এখন এইরকম একটা অবস্থার মধ্যে, যখন এইরকম দুটো দেশের মধ্যে খুব টানাপোড়েন চলছে, সেই সময় এখন যে কানাডার কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী মার্ক কার্নি, আপনারা জানেন, আমি আগের ভিডিওতে বলেছি যে জাস্টিন ট্রুডো তার দল থেকে পদত্যাগ করেছে, লিবারেল পার্টি থেকে, এবং মার্ক কার্নি লিবারেল পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। তিনি একজন ব্যাংকার ছিলেন, তিনি এখন কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী, যদিও তিনি প্রধানমন্ত্রীর মতোই সমস্ত কাজ করছেন। তিনি এখন নির্বাচনী প্রচারে কানাডায় ঘুরছিলেন। এখন তো কানাডায় খুব শীঘ্রের মধ্যে নির্বাচন আছে, নির্বাচন যে প্রচারের জন্য তিনি ঘুরছিলেন। তো
তো এই খবরটা পাওয়ার পরে তিনি দ্রুত কানাডাতে ফিরে এসছেন, অট্টাওয়াতে, কানাডার রাজধানী অট্টাওয়াতে ফিরে এসছেন। অট্টাওয়াতে ফিরে এসে তিনি ক্যাবিনেটের মিটিং ডেকেছেন, মন্ত্রিসভার মিটিং ডেকেছেন, এবং মিটিং ডেকে এই যে কানাডা এবং আমেরিকার যে সম্পর্ক, রিলেশনশিপ, সেটাকে তিনি তাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করেছেন, এবং আগের দিনে কিভাবে এই অবস্থাটাকে মোকাবিলা করা যায় এবং কিভাবে আমরা এর পদক্ষেপ নেব, সেইটাকে নিয়ে তিনি ভীষণভাবে চিন্তিত হয়ে উঠেছেন। এবং তিনি ট্রাম্পের এই যে ট্যারিফ বাড়ানো, এইটাকে তিনি বলেছেন যে কানাডার যে কানাডিয়ান ওয়ার্কার্সের উপর একটা ডাইরেক্ট অ্যাটাক, সরাসরি একটা আক্রমণ হচ্ছে কানাডার যে শ্রমিক শ্রেণী তাদের উপর, কানাডার যে কর্মী যারা বিভিন্ন এই সেক্টরে কাজ করে, অটো সেক্টরে কাজ করে, তাদের উপর একটা ডাইরেক্ট অ্যাটাক হচ্ছে। এবং তিনি একটা বিকল্প পরিকল্পনা শুরু করেছেন। বিকল্প পরিকল্পনা হচ্ছে অল ইন কানাডা। যেমন ডোনাল্ড ট্রাম্প একটা হচ্ছে যে ন্যারেটিভ বিল্ড করেছিলেন, মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন, তিনি তেমনি মার্ক কার্নি একটা নতুন ন্যারেটিভ আমেরিকাতে বিল্ড আপ করেছেন, সেটা হচ্ছে অল ইন কানাডা। অর্থাৎ কানাডাতেই ব্যবহার হবে, কানাডাতেই তৈরি হবে, এবং আমরা বাইরের জিনিস বেশি কিনবো না এবং বাইরে বেশি পাঠাবো না, এরকম করে একটা প্ল্যান তিনি করেছেন। এবং তার জন্য এই অল ইন কানাডা করে কানাডার মধ্যেই সমস্ত জিনিসকে উৎপাদন করা, সেল করা, অর্থাৎ ইন্টারনাল ইকোনমিটাকে বাড়ানো, সেটা তিনি উদ্যোগ নিয়েছেন। এবং এর জন্য তিনি একটা স্ট্র্যাটেজিক রেসপন্স ফান্ড বলে একটা ফান্ডও তৈরি করেছেন, যে এই ফান্ডটা তৈরি করার মানে সরকার থেকে একটা মোটা অঙ্কের টাকা অ্যালোকেট করেছেন, যেই টাকাটা দিয়ে এই যে ক্রাইসিসটা, অর্থাৎ এই যেভাবে আমেরিকা ট্যারিফ বাড়াচ্ছে, সেটা ক্রাইসিসটাকে মিটিয়ে কীভাবে সেই ফান্ড থেকে দেশের মধ্যে উৎপাদন বাড়া যায়, দেশের যে জিনিসগুলোর প্রয়োজন, যেগুলো বাইরের থেকে আমদানি করতে হচ্ছে, সে আমদানিটা যতটা কম করা যায়, সেটাকে নিয়ে তিনি এটা একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে কানাডার যে বিরোধী দলনেতা হচ্ছে পলিভিয়ের অপোজিশন লিডার, তিনিও বলেছেন যে এটা শুধু যে কানাডার অর্থনীতিকে দুর্বল করবে তা নয়, যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছেন তা কিন্তু নয়, এটা কিন্তু আমেরিকার অর্থনীতিকেও কিন্তু দুর্বল করবে। অর্থাৎ তিনি পরোক্ষে বোঝাতে চেয়েছেন যে আমেরিকা যেটা ভাবছে এতে কানাডায় দুর্বল হবে আর্থিকভাবে, তা কিন্তু নয়, আমেরিকাও কিন্তু এর ফলে দুর্বল হবে, কারণ আমরাও তাহলে আমেরিকার থেকে মালপত্র কেনা কমিয়ে দেবো, বন্ধ করে দেবো। অর্থাৎ এটা তিনি পরোক্ষে বোঝাতে চেয়েছেন। এবং ওখানকার যে এনডিপি লিডার, সেই এনডিপি লিডার যে জগমিত সিং, তিনিও বলেছেন এটা হচ্ছে যে কানাডার যে অটো ওয়ার্কার, তাদের উপর ভীষণ রকম আক্রমণ। অর্থাৎ এইভাবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাপিয়ে দিচ্ছে জিনিসটা, সেটা কানাডার যে শ্রমিক শ্রেণী, বিশেষত যারা এই অটো ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের উপর একটা ভয়ানক রকমের একটা আক্রমণ, একটা ধাক্কা দেওয়ার তিনি চেষ্টা করছেন। অতএব এখন দেখা যাচ্ছে যে আমেরিকাতে সমস্ত দলই একরকম কানাডাতে সমস্ত দলই একরকম এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কানাডার উপর চাপিয়ে দেওয়া যে বিভিন্ন ট্যাক্স ট্যারিফগুলো, তার জন্য একযোগ হয়ে গেছেন এবং তার সমালোচনা করছেন। এখন এটাকে নিয়ে অ্যানালিস্টরা বিভিন্নভাবে আলোচনা করছে, যে বিশ্লেষণ করছে যে আসলে এরকম হচ্ছে না কেন। হঠাৎ ডোনাল্ড ট্রাম্প প্রায় সব দেশের সঙ্গেই একরকম একটা বিতর্কে জড়িয়ে পড়ছেন, বা সব দেশের উপরেই ট্যাক্স দেওয়ার কথা বলছেন। এটা কেন করছেন? যেহেতু ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে সামগ্রিকভাবে, প্রাথমিকভাবে হয়তো দেখা যাবে যে আমেরিকা একটা ইনফ্লেশন হলো বা জিনিসপত্রের দাম বাড়লো, কিন্তু আখেরে এটা সামগ্রিকভাবে কিন্তু আমেরিকার লাভ হবে। অর্থাৎ আমেরিকাকে আগামী দিনে পরদেশ নির্ভরশীল হয়ে থাকতে হবে না, এবং আমেরিকায় যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বাড়বে, আমেরিকায় এমপ্লয়মেন্ট বাড়বে, এবং আমেরিকায় উৎপাদন বাড়বে। আমেরিকা পরোক্ষে উৎপাদন বাড়িয়ে অন্য দেশকে, সারা পৃথিবীর বিভিন্ন দেশকে বিক্রি করবে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তার দ্বন্দ্বের মূল কারণ এটা হতে পারে, অনেকে অনুমান করছেন। যেমন সোশ্যাল মিডিয়াতে তো বিভিন্ন রকম লেখা হচ্ছে, সোশ্যাল মিডিয়া তো আজকাল চুপ করে বসে থাকে না, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ট্রুথ, সবেতেই লেখা হচ্ছে। বিভিন্নজন সাধারণ মানুষও সেখানে তাদের মত প্রকাশ করছে, এবং সেখানে বলা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন পরোক্ষে যেহেতু জেলেনস্কিকে সাপোর্ট করে রাশিয়ার সঙ্গে যুদ্ধটা চালিয়ে যেতে চাইছে, এবং জেলেনস্কি যেভাবে মাঝে মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলতে এসে একটা বদতমিজি করছে, অর্থাৎ একটা মানে উগ্র ভাব দেখাচ্ছে, তারপর টেলিফোনে কথা বলার পরেই 5-10 মিনিট পরেই সে রাশিয়ার উপর আক্রমণ চালাচ্ছে, এইটাই কি ট্রাম্পের রাগের অন্যতম কারণ ইউরোপিয়ান ইউনিয়নের উপরে? সেটাকে অনেকে মনে করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ওয়ার্ল্ড ওয়ারটা সেট করতে চাচ্ছেন, তিনি সেইভাবে ওয়ার্ল্ড ওয়ারটা সেট করতে পারছেন না। যেহেতু তিনি চেয়েছিলেন
যে গাজাতে হামাস এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়ে যাক, কিন্তু সেই যুদ্ধ বন্ধ হয়নি, সেই যুদ্ধ আবার পুনরায় শুরু হয়েছে। এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য তিনি যে বলেছিলেন, সেইভাবে তিনি যে প্রচেষ্টাটা চালাচ্ছেন, সৌদি আরবের রিয়াদে বিভিন্ন পক্ষ, আমেরিকার থেকে মধ্যস্থতা করার জন্য রাশিয়ান পক্ষ, আবার হচ্ছে কি যে ইউক্রেনের পক্ষ, দুপক্ষকে নিয়ে বসার চেষ্টা করছেন এবং সেটাকে মেটানোর চেষ্টা করছেন এবং বিভিন্ন নিজের মন্ত্রিসভার লোকজনকে পাঠাচ্ছেন, সেটা হয়ে উঠছে না। সেটাই কি তার একটা রাগের কারণ? আর দ্বিতীয়ত হচ্ছে কানাডাকে তিনি বলেছিলেন 51তম দেশ হিসাবে ইয়ের মধ্যে ঢুকে যাক, আমেরিকার মধ্যে ঢুকে যাক একটা প্রদেশ হয়ে। কানাডা তাতে কর্ণপাতই করেনি, সবাই তার বিরোধিতা করেছে। সেটা কি তার অন্যতম কারণ? যদি তিনি মনে করছেন যে আখেরে এটা আমেরিকার লাভই হবে, তো সেটা এখন ঠিক বোঝা যাচ্ছে না যে তিনি কোন ঠিক উদ্দেশ্য নিয়ে এইগুলো বলছেন। অথবা যদিও বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল, তিনি কখন কি বলেন, কাকে কী বলেন তার ঠিক নেই। আজকে যেটা বলবেন কালকে সেটাকে আবার পুনর্বিবেচনা করবেন, বা সেটা আবার উল্টো কথা বলবেন, বা সেই বক্তব্যটা রিভোক করে নেবেন। তো তাহলে কী জন্য? অথবা তিনি যথেষ্ট সুচিন্তিত মতামত নিয়েই বা খুব বুদ্ধিশুদ্ধি করেই এবং বিভিন্ন এক্সপার্টের কাছে মতামত নিয়েই এই সমস্ত যে ট্যারিফ বসানো, সেই কাজটা করছেন। এটাই আজকের দিনে সবচেয়ে আলোচ্য বিষয়, এবং যার জন্য কি যে সারা পৃথিবীর অর্থনীতিতে এবং ব্যবসা ক্ষেত্রে একটা অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন দেশে স্টক মার্কেটে অস্থিরতা দেখা দিয়েছে, এবং স্টক মার্কেটের যে দাম, সেই দামের উঠাপড়া করছে। তো এইটা একটা যে অস্থির অবস্থা অর্থনীতিতে তৈরি হচ্ছে, সেটা তিনি কীভাবে স্থিতি অবস্থায় আনবেন, সেটা আগামী দিন কথা বলবে। আমাদেরকে তার জন্য অপেক্ষা করতে হবে। দেখা যাক আগামী দিনে তিনি কীভাবে সব ব্যাপারটা সামাল দেন। আমেরিকার অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতিতে তার কী ভূমিকা থাকে, নাকি রিজার্ভ কারেন্সি বলে তিনি সবার উপর ছড়ি ঘোরাতে চাইছেন, এটাই এখন সবাই দেখার অপেক্ষা রয়েছে। ধন্যবাদ, নমস্কার।